এক নম্বর কোশ্চেন, actively construct knowledge as they manipulate and explore the world. Learn by observing others. Following process of observation learning can be conditioned, can be taught to behave and learn in a specific manner using principles of rewards and punishment. আচ্ছা, এখানে অ্যাকর্ডিং টু পিয়াজের মতে শিশুরা কি করে? তো পিয়াজের মতে আমরা জানি পিয়াজের থিওরিকে কি বলা হয়? পিয়াজের থিওরিকে বলা হয় কগনিটিভ থিওরি। তো পিয়াজের কগনিটিভ থিওরির মূল বক্তব্য কি? কগনিটিভ থিওরির মূল বক্তব্য হলো যে শিশুরা অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে, অ্যাজ দে ম্যানিপুলেট অ্যান্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, যেহেতু তারা পৃথিবীকে নিজের মতো করে কি করে, এক্সপ্লোর করে এবং ম্যানিপুলেট করে, নিয়ন্ত্রণ করে এবং অন্বেষণ করে, খোঁজ করে, গবেষণা করে। দেখবে একটা শিশু যখন জন্মায় তখন তার বয়সের সাথে সাথে সে কি করে, এই পৃথিবী সম্বন্ধে সে জানতে পারে। তার মানে কি, সে বয়সের সাথে সাথে সে এই পৃথিবীটাকে জানছে। তার মানে সে একটা স্টেজ বাই স্টেজ এই পৃথিবীকে এক্সপ্লোর করছে, এই পৃথিবীকে অনুসন্ধান করছে। এরই মাধ্যমে সে কি করছে, বলছে লার্ন বাই অবজার্ভিং আদার্স ফলোইং প্রসেস অফ অবজারভেশন লার্নিং। না, এখানে তারা অবজারভেশনের কথা, মানে পিয়াজের বক্তব্য অবজারভেশনটা না, পিয়াজের বক্তব্য হলো শিশুরা অ্যাক্টিভলি এগুলো শিখে থাকে। যেমন সেন্সরি মোটর স্টেজে তাদের জ্ঞান একরকম থাকে, আবার প্রি অপারেশন স্টেজে একরকম থাকে, কংক্রিট অপারেশন আলাদা, আবার ফর্মাল অপারেশন আলাদা। এভাবে তাদের জ্ঞানের বিকাশ ঘটতে থাকে। তো এটা কিন্তু তাদের সক্রিয়তার কারণে হয় এবং তারা এই পৃথিবীকে এক্সপ্লোর করতে পারে বলে আমরা জানি। যে প্রথমে শিশুরা ইগোসেন্ট্রিক হয়, পরবর্তীতে আবার ধীরে ধীরে তাদের জ্ঞানের বিকাশ বৃদ্ধি পায় এবং তারা ইগোসেন্ট্রিজম থেকে বেরিয়ে আসে। আবার তারা অ্যাডাল্টহুডে গিয়ে সমাজে দায়বদ্ধতা এগুলো সব বুঝতে পারে। এই সবগুলো বোঝার পেছনে যেটা রয়েছে তার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই যে থিঙ্কিং গুলো, বিমূর্ত চিন্তন গুলো, এগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ফলে সে পরিপক্ক বা প্রাপ্তবয়স্ক হতে পারে। তো তারপর হচ্ছে ক্যান বি কন্ডিশন টু বিহেভ। এখানে ব্যাপারটা হলো কোনো বিহেভ কন্ডিশনের ব্যাপার নেই, স্টিমুলাস রেসপন্সের ব্যাপার। সরাসরি বক্তব্য, শিশুরা জ্ঞান অর্জন করে, পৃথিবীকে নিজের মতো করে আবিষ্কার করে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, দেয়ার আর ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ইন দ্য রেট অফ মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট আমাদের যে শারীরিক, মানে শরীর সঞ্চালন, আমাদের যে শরীর সঞ্চালনের যে বিকাশের হার, এই শরীর সঞ্চালনের বিকাশের হার কি রয়েছে, ব্যক্তিগতভাবে আলাদা বা পার্থক্য রয়েছে। ব্যক্তিগতভাবে কি রয়েছে, পার্থক্য রয়েছে। Yet the sequence of motor development is from, তথাপি আমাদের যে সঞ্চালন বিকাশ, এই সঞ্চালন বিকাশ কি করে, ফ্রম, কোত্থেকে কোথায়, সেফালোকোডাল টু প্রক্সিমোডিস্টাল, প্রক্সিমোডিস্টাল টু সেফালোকোডাল। সঞ্চালনমূলক বিকাশটা বা মোটর ডেভেলপমেন্টটা কি হয়, গ্রস মোটর ডেভেলপমেন্ট থেকে ফাইন মোটর ডেভেলপমেন্টের দিকে যায়। সো উত্তর হবে 3। কেন, একটা শিশুর প্রথমে কি হয়, তার দেহের, মানে তার পুরো শরীরের ব্যালেন্স তৈরি হয়, পুরো শরীরের সঞ্চালন ক্ষমতা তৈরি হয়। ধীরে ধীরে কি হয়, তার স্পেসিফিক অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা আসে। যেমন আগে পুরো বডির আসে, তারপর হাত পায়ের আসে, তারপর ধীরে ধীরে আঙ্গুল সঞ্চালন ক্ষমতা গুলো আসে। তার মানে বিষয়টা কি, যে একটা শিশু যখন জন্মানোর পরে সে কি করে, ধীরে ধীরে তার যে বিকাশ হয় সঞ্চালনমূলক, প্রথমে যে কোনো জিনিস সে পুরো হাত দিয়ে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সে কি করে, এক সময় সেটাকে আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা, বিকাশটা স্পেসিফিক এর দিকে যাচ্ছে। কেমন যাচ্ছে, মানে ফাইন মোটর, একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সঞ্চালন বিকাশের দিকে যাচ্ছে। তার মানে আগে পুরো সঞ্চালন, পুরো বডি সঞ্চালন করছে, পরে অঙ্গ প্রত্যঙ্গের একটা সূক্ষ্ম সঞ্চালন বিকাশ ঘটছে। এখন ধরো না কেউ পেইন্টিং করবে, তো পেইন্টিং করলে তো তাকে নিশ্চয়ই, মানে একদম হুবহু
পয়েন্টে পয়েন্টে কি করতে হবে, নিজেকে পেইন্ট করতে হবে পয়েন্টে পয়েন্টে দেখে। তার মানে কি, আঙ্গুলকে ঠিকঠাক ভাবে সঞ্চালন করতে হবে। আর এটা কিন্তু কিসে ঘটে, তাই গ্রস মোটর ডেভেলপমেন্ট থেকে ফাইন মোটর ডেভেলপমেন্টের দিকে যায়। সেফালোকোডাল আর প্রক্সিমোটর এগুলো তোমার ইয়ে আর কি, নীতি, বিকাশের নীতি। সেফালোকোডালটা কি, যখন মাথা থেকে পায়ের দিকে বিকাশ যায়, আগে মাথার ব্যালেন্স তৈরি হয়, তারপর ধীরে ধীরে পায়ের ব্যালেন্স তৈরি হয়। আর প্রক্সিমোডিস্টাল কি, সেন্ট্রাল থেকে আউটার দিকে, মানে পুরো বডির কেন্দ্রর আগে ইয়ে হচ্ছে, বিকাশ ঘটছে, তারপর ধীরে ধীরে বডির বাহ্যিক দিকগুলো বিকাশ হয়। এগুলোকে প্রক্সিমোডিস্টাল বলে। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য পিরিয়ড দ্যাট ইনিশিয়েটস দ্য ট্রানজিশন টু অ্যাডাল্টহুড ইজ। বলছে এখানে কোন সময়টা যেটা কি করছে, অ্যাডাল্টহুডে রূপান্তরিত করছে, কোন সময়টা অ্যাডাল্টহুডে রূপান্তরিত, মানে প্রাপ্তবয়স্ক রূপান্তরিত করছে। তো আমরা জানি অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল। একটা শিশু যখন ধীরে ধীরে কি হয়, বড় হয়, তখন তার অ্যাডোলেসেন্স বলতে তার বয়ঃসন্ধিকাল আসে, যেটা 13 থেকে শুরু হয়, হ্যাঁ, 19-এর মধ্যে থাকে আর কি। তো এই যে অ্যাডোলেসেন্স, এই বয়ঃসন্ধিকাল কি করে, অ্যাডাল্টহুডের দিকে বা অ্যাডাল্টহুডের এই সময় পিরিয়ডটা থাকে, একটা শিশুকে ধীরে ধীরে অ্যাডাল্টের দিকে নিয়ে যায়, মানে প্রাপ্তবয়স্কের দিকে নিয়ে যায়। সো আনসার হবে 1 নম্বর, বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। ওকে, তারপর কি বলছে, দ্য চাইল্ড আর্গুস দ্যাট হিন্স শুড নট স্টিল দ্য ড্রাগ। একটা শিশু যুক্তি দিচ্ছে যে হিঞ্জে ওষুধ চুরি করা ঠিক হয়নি, বিকজ, কারণ হি উইল বি কট অ্যান্ড সেন্ট টু জেল, কারণ সে ধরা পড়তে পারতো এবং জেলেও যেতে পারতো, ইফ হি ডাজ সো, যদি সে এরকমটা করতো। অ্যাকর্ডিং টু কোলবার্গ, হুইচ স্টেজ অফ মোরাল আন্ডারস্ট্যান্ডিং ডাজ দ্য চাইল্ড ফল আন্ডার। তার মানে এখানে কোন ধরনের মোরাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো মাথায় রাখবে যে আমি তোমাদের হিন্স ডিলেমা বলেছিলাম, যে হিন্স এক ব্যক্তি যার বউ একটা মারণ রোগে বা মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, প্রায় মারা যাচ্ছিল। তখন ডাক্তার তাকে সাজেস্ট করলো, ডাক্তার তাকে স্যার রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম, ডাক্তার তাকে সাজেস্ট করলো যে একটা ওষুধ লাগবে, নতুন ওষুধ লাগবে, যে ওষুধটা দিলে কিন্তু তার বউ সুস্থ হয়ে যাবে। তাই করলো, হিংসে ওষুধ কিনতে গেল, কিন্তু সেই দোকানদার কি করলো, মানে কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না, একটাই দোকানে পাওয়া যাচ্ছিল, সেই দোকানদার কি করলো, দাম থেকে 10 গুণ বেশি দাম চার্জ করলো। হিঞ্জ অনেক রিকোয়েস্ট করলো যে তাকে ওষুধটা দেওয়া হোক, কারণ তার বউ মারা যাচ্ছে। দোকানদার কোনোভাবে কোনো কথা না শুনেই কি করলো, তাকে ওষুধ দেওয়া, আহ, ওষুধ দিতে স্বীকার করলো না। তখন এক সময় হিঞ্জ সেটাকে চুরি করে নিল। এই যে চুরি, এটা মোরালিটি, এটা একটা মোরাল ক্রাইসিস, এখানে একটা নৈতিকতার ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে, যে চুরি করা ঠিক না ভুল। তো একই রকম ভাবে এই বিষয়ে যুক্তি দিচ্ছে যে হিঞ্জে চুরি করা উচিত হয়নি, কেন তাকে পুলিশে ধরতে পারতো বা সে ধরা পড়তে পারতো এবং জেলও যেতে পারতো। তাহলে এই শিশুটি যে এই ধরনের কথা বলছে, এখানে তার কোন নৈতিক বিকাশটা ঘটছে? এখানে তার যে নৈতিক বিকাশটা করছে সেটা হলো দা পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। তার মানে শাস্তি এবং আনুগত্যতা, মানে আনুগত্য। তার মানে তার সেই শিশুর মধ্যে শাস্তি এবং আনুগত্যর নৈতিকতা ঘটছে, নৈতিকতার বিকাশ ঘটছে। কেন? কারণ হলো এখানে তার বউ মারা যাচ্ছে তাই চুরি করছে শিশুটা, এটা ভাবছে না, ভাবছে চুরি করলে তো, চুরি করা তো একটা অপরাধ। আর এরকম অপরাধের ক্ষেত্রে কি হবে, চুরি করলে তাকে জেলে দেবে। আর তাকে জেলে দিলে কি হবে, তাকে জেলে দিলে কি হবে, সে অপরাধ বোধে ভুগবে, তাই সে পানিশমেন্ট পাবে, আবার সে অনুগত হারাবে। তাই এখানে শিশুটি এই ধরনের চিন্তাটা হলো তার পানিশমেন্ট এবং ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। তারপর কি বলছে, Lev Vygotsky refers to the verbal dialogues that children have with themselves.
বলছে লে ভাইগোটস্কি একটা ভার্বাল ডায়ালগ, যে মৌখিক যে সংলাপ বা মৌখিক যে কথাবার্তা বা মৌখিক সংলাপটাকে, সংলাপ ডায়লগ বলতে সংলাপই বোঝে, সংলাপ যেটা শিশুরা নিজেদের সাথে করে থাকে। মানে মৌখিক সংলাপ কি করে, শিশু যখন নিজের সাথে করে থাকে, এটা কি ধরনের স্পিচ, কি ধরনের সংলাপ? ইগোসেন্ট্রিক স্পিচ, প্রাইভেট স্পিচ, ডিস্টর্টেড স্পিচ, প্রবলেমেটিক স্পিচ। মাথা রাখবে এটা হবে প্রাইভেট স্পিচ। কেন প্রাইভেট স্পিচ? কারণ হলো এখানে যেটা ঘটছে যে লেভাইগোটস্কির বক্তব্য অনুযায়ী যখন কোনো মানুষ বা কোনো শিশু কোনো একটা কাজ করার জন্য যখন নিজের সাথে কথা বলে, অনেক সময় শিশুরা বলে না 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 এই লালটা হবে, আচ্ছা দেখি তো লালটা দিয়ে দেখি তো হয় কিনা, এই ধরনের যে কথা, শিশু নিজের সাথে কথা বলছে, এই ধরনের কথাকে লেভাইগোটস্কি বলেন প্রাইভেট স্পিচ, যাকে ব্যক্তিগত বক্তৃতা বলা হয়। কি বলা হয়? ব্যক্তিগত বক্তৃতা। ওকে, তারপর 6 নম্বর কি বলছে? Associating toys, articles of clothing, household items, occupation, colors with a specific sex is a demonstration of, এটা কার ব্যাখ্যা? তো বলছে কোন খেলনা বা কোন পোশাক পরিচ্ছদ বা গৃহস্থালী কোনো জিনিসপত্র বা কোনো পেশা বা কোনো রং, এগুলোকে কোন একটা নির্দিষ্ট লিঙ্গের সাথে জুড়ে দেওয়াকে কি বলা হয়? এটা একটা কাকে ব্যাখ্যা করছে? কিছু মানে কোন খেলনা, পোশাক পরিচ্ছদ বা গৃহস্থলী জিনিস, পেশা, রং বা কোনো অ্যাক্টিভিটি, এগুলো যদি কোনো একটা লিঙ্গের সাথে জুড়ে দেওয়া যায় তাহলে তাকে বলে লিঙ্গ রূঢ়িবাদ। লিঙ্গ রূঢ়িবাদ। না ছেলেরা কাঁদে না, এ ধরনের কথা কি? এ ধরনের কথা তার বাবা এটাই বোঝাতে চাইছে যে শুধু মেয়েরাই কাঁদে, তার মানে কান্নাটাকে মেয়েদের সাথে ফিক্সড করে দেওয়া, এ ধরনের চিন্তা হলো রূঢ়িবাদ চিন্তা। তাই মাথায় রাখবে। আবার আমরা যদি অনেক সময় বলি আরে এটা তো মেয়েদের খেলনা, তার মানে মেয়েদের সাথে খেলনাকে ফিক্সড করে দিলাম, এটা রূঢ়িবাদী। এটা তো ছেলেদের পোশাক, তুই কেন পরেছিস? মেয়েরাকে আমরা যখন বলি, এটা রূঢ়িবাদী চিন্তা। আবার আমরা বলি এটা তো মেয়েদের কাজ, মেয়েরা রান্না করবে, ছেলেরা রান্না করে নাকি? এ ধরনের কথা হলো রূঢ়িবাদী কথা। আরে ভাই মোটরসাইকেল চালাচ্ছে, এ তো ছেলেদের গাড়ি, এটা মেয়ে হয়ে মোটরসাইকেল চালাবে মানে? এটা তো লাল রং, মেয়েরা পছন্দ করে। এ ধরনের সব কথা আমরা যে লিঙ্গের সাথে জড়িত। তারপর 7 নম্বর কি বলছে? ইন অ্যান এলিমেন্টারি ক্লাসরুম ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্যাশ দ্য এক্সপিরিয়েন্সেস দ্যাট এ চাইল্ড ব্রিংস উইথ হার। বলছে ইন অ্যান এলিমেন্টারি ক্লাসরুম, মানে প্রাথমিক শ্রেণীকক্ষে এটা একটা গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? টু ড্যাশ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট এ চাইল্ড ব্রিংস উইথ হার, মানে একটা শিশু যে তার অভিজ্ঞতা কি আছে, বহন করে নিয়ে আসে। তো বলছে একটা প্রাথমিক শ্রেণী কক্ষে একটি শিশু তার সাথে যে অভিজ্ঞতা নিয়ে আসে তা একটা কি গুরুত্বপূর্ণ? কি গুরুত্বপূর্ণ? ডিনাই, অস্বীকার করা, নেগলেক্ট, অবহেলা করা, ইগনোর, এড়িয়ে যাওয়া, বিল্ড অন, স্থাপন করা বা নির্মাণ করা। মাথায় রাখবে উত্তর হবে বিল্ড অন, মানে নির্মাণ করা। কেন? ইট ইন অ্যান এলিমেন্টারি ক্লাসরুম, প্রাথমিক শ্রেণীকক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ কি, যে বিল্ড অন এক্সপিরিয়েন্স, বিল্ড build on the experience that a child bring with her, মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, অভিজ্ঞতাকে নির্মাণ করা যেটা শিশুরা নিয়ে আসে। তা আমরা জানি একটা শিশু যখন স্কুলে যায় বা ক্লাসরুমে যায় তখন সে কি করে? একটা অভিজ্ঞতা নির্মাণ করে, সেই অভিজ্ঞতা নিয়েই সে বাড়ি আসে। এবং স্টুডেন্ট ছাত্রদের সাথে বেশি বেশি তুলনা করা একদম না। প্রমোট স্টুডেন্টস বিলঙ্গিং টু সার্টেন কালচার, কোন একটা স্টুডেন্ট যারা কোন একটা কালচারে বা কোন একটা সংস্কৃতির সাথে জড়িত তাদেরকে বেশি প্রমোট করা, তাদের বেশি প্রচার করা, তাদের বেশি হাইলাইট করা একদম না।
ইগনোর কালচারাল ডিফারেন্স এন্ড ডাইভার্সিটি এবং ছাত্রদের মধ্যে সাংস্কৃতিক এবং বৈচিত্র্যতাকে ইগনোর করা, একদম না। কমিউনিকেট দ্যাট সি রেসপেক্ট এন্ড ভ্যালুজ অল কালচারস ইন দ্য ক্লাসরুম। তিনি এমন ভাবে কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন যে তিনি ক্লাসরুমে সমস্ত সংস্কৃতির ছেলে মেয়েদেরকে সমস্ত সংস্কৃতিকে কি করে, সম্মান করেন এবং মূল্য দেন। সো উত্তর হবে 4। একজন শিক্ষকের উচিত কি, সবার সংস্কৃতিকে কি করা, রেসপেক্ট করা। তাহলে তো শিশুরা ভালো কিছু শিখবে, তাই না? এটা হবে। তারপর 9 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাক্টস ডাজ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অ্যাডভোকেট। বলছে নিচের কোনটি 2009 এ যে রাইট টু এডুকেশন অ্যাক্ট হয়েছিল তাকে অ্যাডভোকেট করছে বা তাকে সমর্থন করছে। তার মানে বক্তব্য এটাই যে নিচের কোন বিষয়টি নিজের কোনটিকে অ্যাডভোকেট করছে বলতে সমর্থন করছে বা বোঝাতে চাইছে, বা যেটা ছিল এমন বিষয় কি। ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, সেগ্রেগেশন, মেইন স্ট্রিমিং। মাথায় রাখবে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এ যেটা বলা হয়েছিল সেটা হলো ইনক্লুসিভ এডুকেশন। কার কথা বলা হয়েছিল? ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কেন? রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন 2009 এটাই বলা হয়েছিল যে যারা পিডব্লিউডি মানে পিডব্লিউডি, পার্সন উইথ ডিসেবিলিটি, তারাকে কি করতে হবে, মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। মানে নর্মাল যে শিশুরা রয়েছে এই নর্মাল শিশুদের সাথে তাদের বসিয়ে কি করতে হবে, পড়াতে হবে। নর্মাল শিশুদের সাথে তাদের বসিয়ে পড়াতে হবে যাতে তারা কোনো হীনমন্যতায় না ভোগে। এক কথায় কি করতে হবে, সহজে মানে যারা মাইনর কোনো সমস্যা রয়েছে তাদেরকে পৃথক না করে তাদেরকে কি করতে হবে, নর্মাল ক্লাসরুমে এনে, বিশেষ করে পিডব্লিউডির কথা বলা হচ্ছে, যাতে তারা একযোগে নর্মাল শিশুদের সাথে পড়াশোনা করতে পারে। একে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। ওকে, তারপর বলছে ড্যাশ ইজ দ্য ফিলোসফি দ্যাট ড্যাশ ইজ দ্য ফিলোসফি দ্যাট অল চিলড্রেন হ্যাভ এ রাইট টু গেট ইকুয়াল এডুকেশন ইন রেগুলার স্কুল সিস্টেম। বলছে ড্যাশ হলো একটা দর্শন যেখানে কি রয়েছে, সমস্ত শিশুর সমান অধিকার রয়েছে শিক্ষা গ্রহণের একটা প্রথাগত বিদ্যালয় ব্যবস্থায়। তাহলে এটা উত্তর হবে ইনক্লুশন। কেন? ইনক্লুশন, ইনক্লুশন মানে অন্তর্ভুক্তি। এই অন্তর্ভুক্তি যোগ দেওয়া, এই সবাইকে যোগ দিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে, এমনটা বিষয়। সবাই যোগ দিবে, অন্তর্ভুক্ত হবে, কেউ বাদ যাবে না। তো বলছে এই অন্তর্ভুক্তি হলো একটা দর্শন যেখানে সমস্ত শিশুর কি রয়েছে, সমান অধিকার রয়েছে প্রথাগত বিদ্যালয় ব্যবস্থায় শিক্ষা গ্রহণে। সো উত্তর হবে 1, ইনক্লুশন, যাকে বাংলাতে বলা হয় অন্তর্ভুক্তি। ওকে, তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং represents the correct matching of children in column A with their primary characteristic in column B। এখানে দেখো কিছু শিশুদের উল্লেখ করা, কিছু শিশুদের কথা উল্লেখ করেছে, মানে কিছু কয়েক ধরনের শিশু রয়েছে আর কলাম বি তে আছে তাদের সম্বন্ধে ব্যাখ্যা বা তাদের বৈশিষ্ট্যগুলো বলা আছে। গিফটেড, গিফটেড কি? গিফটেড চাইল্ড কারা? ফেলতে পারে, যে কোনো কাজ তারা দ্রুত সম্পন্ন করতে পারে এবং এদের কাজ করার অ্যাবিলিটি তড়িতের মতো, এটাকে গিফটেড বলা হয়। আর লার্নিং ডিজেবল, লার্নিং ডিজেবল বলতে যারা শিখতে অক্ষম, কোনো না কোনো শিখন সমস্যা রয়েছে, তাদের লার্নিং ডিজেবল বলা হয়। ক্রিয়েটিভ মানে সৃজনশীল, সৃজনশীল বলতে যে যারা নতুন নতুন চিন্তাধারা আবিষ্কার করে, নতুন নতুন চিন্তার কথা ভাবে। তুমি কোন একটা কাজ করছো, সেই কাজের একটা সমাধান রয়েছে, কিন্তু যারা ক্রিয়েটিভ কি করবে, সেই কাজের সমাধান বাদ দিয়ে আরো নতুন নতুন সমাধান খোঁজ করবে, তারাই হলো ক্রিয়েটিভ, তারাই হলো সৃজনশীল। নতুন কোন ধারণাকে সৃজন করতে পারে এরা, তাই এদের সৃজনশীল বলা হয়।
তারপর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারটা কি? না, তাদের যাদের সহজে মনোযোগ বা টেন্ডেন্সি কি হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তাহলে আমাকে ম্যাচ করতে হবে গিফটেড। তাহলে গিফটেড কারা? গিফটেড কারা? গিফটেড হলো তারা যারা কি রয়েছে, যাদের অ্যাবিলিটি টু লার্ন কুইকলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি, যাদের দ্রুত এবং স্বাধীনভাবে শিক্ষার ক্ষমতা রয়েছে, তারা গিফটেড। লার্নিং ডিজেবলটা কি? লার্নিং ডিজেবল ল্যাক অফ রিডিং ফ্লুয়েন্সি, যাদের পড়তে কি রয়েছে, মানে পড়ার দক্ষতার অভাব রয়েছে। ক্রিয়েটিভ কারা? যারা কি করতে পারে, ক্যান থিঙ্ক অরিজিনাল সলিউশন, যার অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডারটা কি? টেন্ডেন্সি টু গেট ডিস্ট্রাক্টেড ইজিলি, যারা অতি সহজে কি হয় মনোযোগ হারিয়ে ফেলে বা মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যায়, অন্য জায়গায় মাইন্ড চলে যায়, স্থির না থাকা। ওকে, তারপর আসো 12 নম্বর। কি বলছে? চিলড্রেন লার্ন ইফেক্টিভলি, শিশুরা খুব ইফেক্টিভলি বা কার্যকরী ভাবে শেখে যখন, শিশুরা কার্যকর ভাবে শিখতে পারে বা শেখে যখন, যখন কি the teacher fully controls everything that happens in the class including children। শিশুরা সহ ক্লাসে পারবে, কখনোই না, কারণ এটা টিচার সেন্টার টিচিং হয়ে যাবে। টিচার সেন্টার ক্লাসরুমে কখনোই শিশুদের স্বাধীনতা থাকে না, অতএব শিশুরা কার্যকরী শিক্ষা গ্রহণ করতে পারবে না। 2 নম্বর কি বলছে? দে মেমোরাইজ ফ্যাক্টস গিভেন ইন দ্য টেক্সট বুক, তার টেক্সট বুকে যে ফ্যাক্টস গুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, তারা স্মরণ করছে বা মনে রাখছে, একে বলা, এর মাধ্যমে তার ইফেক্টিভ শিখবে না। কখনোই কোনো কিছু মেমোরাইজেশন, কেউ কোনো পড়াকে মুখস্থ করে বলে দিচ্ছে, সব ঝরঝর করে বলে দিচ্ছে, এটা কিন্তু একদম হাই লেভেল নলেজ না, এটা কিন্তু একদম ইফেক্টিভ শিখন না। ইফেক্টিভ শিখন হলো হতে পারে না। দে কপি আনসার রিটেন বাই দ্য টিচার অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে শিক্ষক যে উত্তরগুলো লিখেছেন সেগুলোকে কপি করবে ছাত্ররা বা শিশুরা, এতে ইফেক্টিভ শিখন হবে? একদম না। দে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটি টাস্ক, এটা হলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্মে। যখন শিশুরা বিভিন্ন কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, তখনই কি করবে, শিশুরা অ্যাক্টিভলি কোনো কিছু শিখতে পারবে। ওকে, তারপরে 13 নম্বর কি বলছে? চিলড্রেন শুড ড্যাশ কোশ্চেন ইন দ্য ক্লাস, শিশুদের উচিত ড্যাশ কোশ্চেন, প্রশ্ন শ্রেণীকক্ষে। তার মানে বলছে চিলড্রেন শুড বি এনকারেজ টু আস্ক কোশ্চেন ইন দ্য ক্লাস, শিশুদের ক্লাসে কোশ্চেন করতে উৎসাহিত করা। বি ডিসকারেজ টু আস্ক কোশ্চেন ইন দ্য ক্লাস, তাদেরকে অনুৎসাহিত করা প্রশ্ন করতে। নট বি অ্যালাউড টু আস্ক, প্রশ্ন ক্লাসে বা শ্রেণীকক্ষে প্রশ্ন করতে অনুমতি না দেওয়া। বি স্টপ ফ্রম আস্কিং, বা প্রশ্ন করতে প্রশ্ন করা থেকে থামানো বা বিরত রাখা। না, মাথা রাখবে, উত্তর হবে 1 নম্বর। চিলড্রেন শুড বি এনকারেজ টু আস্ক কোশ্চেন ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে তুমি এই যে শিক্ষক, তোমার উচিত হবে কি, যে শ্রেণীকক্ষে শিশুদের উৎসাহিত করতে হবে যাতে তারা ক্লাসে কি করতে পারে, প্রশ্ন করতে পারে। কেন? শিশু প্রশ্ন করলেই তার কি হবে, আসল শিখনটা ঘটবে। তারপর 14 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কি প্রসেস থ্রু হুইচ মিনিংফুল লার্নিং অকার্স, বলছে মিনিংফুল লার্নিং অকার্স মানে অর্থপূর্ণ শিখন যেটা রয়েছে, অর্থপূর্ণ শিখনের মূল প্রক্রিয়া নয় কোনটি? অর্থপূর্ণ শিখনের মেমোরাইজেশন এন্ড রিকল, কোনো কিছু মুখস্থ করে নেওয়া বা স্মরণ করা, এটা কি কি প্রসেস? এটা কি কি প্রসেস? এটা কি কি প্রসেস? একদম না। কেন? কারণ হলো অর্থপূর্ণ
বিষয় না, এটা কিন্তু মূল প্রক্রিয়া নয়। অতএব উত্তর হবে এটা। কেন আমাকে চেয়েছে কি প্রসেস নয় কোনটা মিনিংফুল লার্নিং এর জন্য। মিনিংফুল লার্নিং এর জন্য এটা কি প্রসেস না, মুখস্থ করাটা অর্থপূর্ণ শিখন হতে পারে না। ওকে, সো উত্তর হবে 1 নম্বর। রেপিটেশন আর প্র্যাকটিস, এটা একটা অর্থপূর্ণ হতে পারে। ইনস্ট্রাকশন, ডিরেকশন মানে নির্দেশনা বা দিক নির্ণয়, এগুলোকে অর্থপূর্ণ বলা যেতে পারে। এক্সপ্লোরেশন এন্ড ইন্টারাকশন, কোনো কিছু অনুসন্ধান করা বা মিথস্ক্রিয়া করা, ইন্টারাকশন করা, এটা একদম মিনিংফুল লার্নিং এর একটা কি প্রসেস। তাই মেমোরেশন এন্ড রিকল কি প্রসেস নয়। সো উত্তর 1। তারপর কি বলছে, when teachers have positive beliefs, মানে ইতিবাচক বিশ্বাস থাকে, ইতিবাচক আস্থা থাকে, তখন দ্য স্টুডেন্টস, ছাত্ররা কি আর ইগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন, উৎসাহী হয় এবং মানে শিখতে আরো উৎসাহিত হয় এবং আগ্রহী হয়। বিকাম রিল্যাক্সড অ্যান্ড স্টপ পুটিং ইন অ্যানি, এবং শেখা শেখানোর প্রচেষ্টা বন্ধ করে দেয়। বিকাম ডিমোটিভেটেড এন্ড স্ট্রেসড, তারা অনুৎসাহিত হয়ে যায় এবং চিন্তিত হয়ে যায়। আর এফেক্টেড ইন এনি ওয়েজ, বা ইতিবাচক আস্থা রাখেন, আর অবশ্যই শিশুরা বা শিক্ষার্থীরা কি হবে আর ইগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন, অবশ্যই তারা কি হবে শেখার জন্য উৎসাহী হবে এবং আগ্রহী হবে। ওকে, সো উত্তর হবে 1। তারপর 16 নম্বর কি বলছে, চিলড্রেন্স এরর, শিশুদের ভুলগুলি। শিশুদের ভুলগুলি কি? রিফ্লেক্ট হাউ কেয়ারলেস চিলড্রেন, এটা কি প্রতিফলিত করে যে শিশুরা কত অসতর্ক, কতটা কেয়ারলেস? একদম না। শুড বি ইমিডিয়েট কারেক্টেড বাই আস্কিং দেম টু রিপিটেড প্র্যাকটিস, বারবার অনুশীলনের মাধ্যমে তাদের শীঘ্রই সঠিক করা উচিত? একদম না। আর এ পার্ট অফ লার্নিং এন্ড কি ত্রুটি বা শিশুদের ভুল হলো আর এ পার্ট অফ লার্নিং, শিখন একটা অংশ, এন্ড গিভ অ্যান ইনসাইট ইন দেয়ার থিংকিং, চিন্তন একটা অন্তর্দৃষ্টি দেয়। মাথায় রাখবে, শিশুরা যখনই কোনো ভুল করে, সে ভুলটা অবশ্যই শিখনের একটা অংশ, এটা অপরাধ নয়, এটা খারাপ জিনিস নয়। শিশু ভুল করবে, এটা একটা শিখনের অংশ, এবং এটা কি করে তাদের চিন্তনের যে অন্তর্দৃষ্টিকে প্রদান করে। তারা আসলে ভুলটা করলো, তার মানে তারা কি ভেবে ভুল করলো, এগুলো আমরা বুঝতে পারি। এটা হবে সঠিক আনসার। আর ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট অতাৎপর্যপূর্ণ তো হবেই না। সে উত্তর হবে 3। তারপর 17 নম্বর বলছে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। মূল্যায়ন কি? শুড বি আন্ডারটেকেন অ্যাজ এ সেপারেট অ্যাক্টিভিটি, এটা কি কি আলাদা অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে, আলাদা অ্যাক্টিভিটি বলা হবে? একদম না। মূল্যায়ন কখনো আলাদা অ্যাক্টিভিটি হতে পারে না, আলাদা কাজ নয়। শুড বি এ পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস, অবশ্যই। মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট, মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট, এটা অবশ্যই কি হবে শিক্ষণ প্রক্রিয়ার একটা অংশ হতে হবে বা অংশ হওয়া উচিত। তাহলে মূল্যায়ন শিক্ষণ প্রক্রিয়ার অবশ্যই একটা অংশ। ওকে, সো উত্তর হবে 2। শুড বি ডান অনলি ইন টার্মস অফ মার্কস, না, মার্কের জন্য শুধু মূল্যায়ন হয় না। শুড বি বেসড অন দ্য অবজেক্টিভ টাইপ রিটেন টাস্ক, না, শুধু অবজেক্টিভ টেস্ট হয় না। সো উত্তর হবে 2 নম্বর। তারপরে কি বলছে, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম লার্নিং ইজ, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম লার্নিং ইজ। কনস্ট্রাকটিভিস্ট ফ্রেম বলতে এই যে নির্মিতিবাদ রয়েছে, এই নির্মিতিবাদের শিখনটা কি? আমি এর আগে বলেছিলাম নির্মিতিবাদে, যারা নির্মিতিবাদ তাদের মূল বক্তব্য হলো কি, যে সমাজে সক্রিয়তার মাধ্যমে কি করে শিশু শিখন লাভ করে। তাহলে নির্মিতিবাদে শিখনটাকে কি বলছে? অ্যাক্টিভ অ্যান্ড সোশ্যাল ইন ইটস ক্যারেক্টার। নির্মিতিবাদরা বা নির্মিতিবাদের কথা অনুযায়ী শিখন হলো একটা সক্রিয় এবং সামাজিক।
প্রকৃতির দিক থেকে। তার মানে প্রকৃতির দিক থেকে শিখন কি সক্রিয় এবং সামাজিক। কেন? কারণ হলো সমাজে মেশা ইন্টারাকশন যত ঘটবে এবং সমাজে ইন্টারাকশন যত সক্রিয়ভাবে ঘটবে তত শিখনটা ভালো পরিপূর্ণ হবে। সো উত্তর হবে এক। প্যাসিভ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক না, কনস্ট্রাকটিভিস্ট প্যাসিভের কথা বলেনি। প্রসেস অফ অ্যাকুইজিশন নলেজ না, এখানে জ্ঞান অর্জনের কথা বলেনি। জ্ঞান অর্জন বলতে মানে যেটা স্পন্টেনিয়াসলি জ্ঞান অর্জন হয়, মানে যেখানে আপনা আপনি জ্ঞান অর্জন হয় এমন কথা বলেনি। তারা বলেছে অ্যাক্টিভলি হয়। এ চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার একটা ফলস্বরূপ হিসেবে বিহেভিয়ারের পরিবর্তন না। তাহলে উত্তর হবে এক। তারপর কি বলছে যে হোয়াট প্রিন্সিপাল ডাজ দ্য ফলোইং হাইলাইট, নিচের কোন নীতিটাকে হাইলাইট করছে? স্টুডেন্ট এবং যেহেতু তারা ঠিকঠাক পারফর্ম করতে পারে না, সেহেতু সেই ছেলে মেয়েরা বা শিক্ষার্থীরা অনুভব করছে যে তারা গুড আর নট গুড এনাফ, তারা আসলে খুব ভালো নয়, এন্ড ফিল ডিমোটিভেটেড, আর এটা ভেবে তারা অনুৎসাহিত হয়ে যাচ্ছে। দে আর দেন লাইকলি টু গিভ আপ ইজিলি, এবং তারা সহজেই কি করছে পড়া ছেড়ে দিচ্ছে উইদাউট ট্রাইং অর পারসিস্টিং ডুইং টাস্ক, কাজটা না ধরে রেখে, না চেষ্টা করে। তার মানে বলতে চাইছে যে কিছু শিশুরা ঠিকঠাক পারফর্ম করতে পারে না, এই পারফর্ম করতে না পারার কারণে এই পারফর্ম করতে না পারার কারণে তারা নিজেদেরকে মনে করছে, তারা নিজেদেরকে কি মনে করছে? তারা নিজেদেরকে মনে করছে যে আসলে তারা পড়াশোনায় ভালো না, আর এটা ভেবে তারা কি করছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তার মানে এখানে তারা আহ কি হচ্ছে আবেগ প্রবণিত হয়ে যাচ্ছে, তারা আর পারবে না, ফলে তারা চেষ্টা করলে পারবে এটা ভাবছে না, তারা পড়া ছেড়ে দেয়। এভাবে এটা কি বলতে চাইছে? কগনিশন এন্ড ইমোশন আর নট সেপারেবল, মানে প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান এবং আবেগ এটা অবিচ্ছেদ্য, অবশ্যই অবিচ্ছেদ্য। এই স্টেটমেন্ট এটাই প্রমাণ করে যে জ্ঞান এবং আবেগ এটা অবিচ্ছেদ্য। কেন অবিচ্ছেদ্য? কারণ হলো জ্ঞানের সাথে আবেগের সম্পর্ক রয়েছে। কেন? যে পড়া করতে পারবে, তাড়াতাড়ি শিখতে পারবে, যে উৎসাহিত হবে না সে শিখতে পারবে না। তার মানে কি রয়েছে? আবেগের সাথে জ্ঞানের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সো উত্তর হবে এক। উত্তর হবে এক। কগনিশন এন্ড ইমোশন আর নট রিলেটেড, এটা ভুল কথা। অবশ্যই প্রজ্ঞা বা জ্ঞান এবং আবেগ সম্পর্কযুক্ত। হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট আর নট সেপারেবল। হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট মানে বংশগতি এবং পরিবেশ এরা বিচ্ছেদ্য নয়, মানে অবিচ্ছেদ্য। তো ভাই এই স্টেটমেন্ট অনুযায়ী এই উত্তরটা কিন্তু ঠিক নয়। হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট আর নট রিলেটেড, বংশগতি এবং পরিবেশ এরা একে অপরের সম্পর্কিত নয়। এই প্রশ্ন অনুযায়ী এই দুটো চলবে না। তাহলে উত্তর হবে কি এক নম্বর, যে জ্ঞান এবং আবেগ এরা অবিচ্ছেদ্য, এরা সব সময় একসাথেই থাকে। যত মানুষ মোটিভেটেড হবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। তারপর কি বলছে? এ টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু বিকাম ইফেক্টিভ প্রবলেম সলভার্স। একজন শিক্ষক ছাত্রদের বা শিশুদের কি করতে পারে? উৎসাহিত করতে পারেন কিসের জন্য? একটা ইফেক্টিভ প্রবলেম সলভারের জন্য, মানে কার্যকরী সমস্যা সমাধানকারী। একজন শিক্ষক যদি শিশুদেরকে কার্যকরী সমস্যা সমাধানকারী হিসেবে তৈরি করতে চান ও বা কার্যকরী সমস্যা সমাধানকারী হিসেবে তৈরি করতে চান, তাহলে তিনি কি করবেন? উৎসাহিত করবেন। কি উৎসাহিত করবেন? রাইটিং স্টেপ বাই স্টেপ সলিউশন টু অল কোশ্চেন ইন দ্য টেক্সট বুক। টেক্সট বুকে যত কোশ্চেন আছে সবগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন সমাধান করে দিলে করে দেওয়ার মাধ্যমে কি তাকে প্রবলেম সলভার তৈরি করা যাবে? একদম না। উত্তর করে বা লিখে দিলেই যে তারা প্রবলেম সলভার হবে এটা হতে পারে না। গিভিং দেম প্লেন্টি অফ অপরচুনিটি টু আনসার সিমিলার কাইন্ড অফ কোশ্চেন ফ্রম দ্য টেক্সট বুক। টেক্সট বুক থেকে
একই রকম প্রশ্নের, টেক্সট বুক থেকে একই রকম প্রশ্নের কি দেওয়া, উত্তর করতে দেওয়ার যথেষ্ট সুযোগ দেওয়া। একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখনই এই ধরনের কথা বলবো, যে আহ, একই ধরনের প্রশ্নের উত্তর, মানে টেক্সট বুক থেকে একই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ প্রদান করলে যে প্রবলেম সলভার হয়ে যাবে, এমনটা কিন্তু বলা যাবে না। এমফাসাইজিং অন রোড মেমোরাইজেশন, রোড মেমোরাইজেশন তো হলে কখনোই, রোড মেমোরাইজেশন মানে কি মুখস্থ করে নাও অফ দ্য ইনফরমেশন গিভেন দ্য টেক্সট, টেক্সট বুকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে মুখস্থ করে নিলে, এর উপর জোর দিলে প্রবলেম সলভার হতে পারবে না কখনোই। সমস্যার সমাধানকারী তখনই হতে পারবে যখন কি করবে, স্টুডেন্টের মধ্যে হাইপোথেটিক্যাল অনুমানমূলক জ্ঞান বাড়বে, কোন সমস্যার সমাধান বারবার করবে বা কোন একটা সমস্যাকে নিয়ে ভাববে, চিন্তা করবে, তাহলে তো পারবে। 4 নম্বর কি বলছে, এনকারেজিং চিলড্রেন টু মেক ইনটুইটিভ গেস and to look at multiple solutions to the problem. বা কার্যকরী সমস্যা সমাধানকারীতে কিভাবে তাদের শিশুদেরকে উৎসাহিত করে, এনকারেজিং চিলড্রেন শিশুদেরকে উৎসাহিত করে টু মেক ইনটুইটিভ গেসিং, মানে একটা ভালো বা সজ্ঞাত কোনো অনুমানের মাধ্যমে বা অনুমান করে, and to look at multiple solution to the problem, সমস্যার বিভিন্ন রকম সমাধানের দিকে আলোকপাত করে। আপনি বলতে চাইছেন একজন শিক্ষক উৎসাহিত করবেন শিশুদের যাতে তারা সজ্ঞানে সজ্ঞাত ভাবে কোনো কিছু অনুমান করতে পারে এবং একটা সমস্যার বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দিকে আলোকপাত করে যাতে তারা বুঝতে পারে। মাথায় রাখবে, একটা শিশু যত বেশি বেশি সমস্যার সমাধানকে ফলো করবে, গেস করবে, দেখবে, তত সে কি হবে, প্রবলেম সলভার তৈরি হবে। ওকে, সো উত্তর হবে 4 নম্বর। তারপর কি বলছে, use of methods where learners own initiative and efforts are involved is an example of, বলছে ইউজ অফ মেথড, একটা পদ্ধতির ব্যবহার যেখানে শিক্ষার্থীদের নিজের পদক্ষেপ নিজের প্রচেষ্টা কি হয় যুক্ত রয়েছে। আচ্ছা বলো, বলছে এটা এমন একটা মেথড বা এমন একটা পদ্ধতি যেখানে কি রয়েছে, শিক্ষার্থীদের নিজের কথা রয়েছে, শিক্ষার্থীদের নিজের পদক্ষেপ নিজেদের প্রচেষ্টা রয়েছে। এটা কিসের উদাহরণ, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স না, এটা আন্তঃব্যক্তি বুদ্ধিমত্তা নয়, ডিডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড নয়, কারণ হলো এটা লার্নার সেন্টার্ড মেথড। কেন? কারণ হলো যে লার্নার সেন্টার্ড মেথড মানে কি, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বলতে কি বোঝায় বলো, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বলতে কি বোঝায়? শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বলতে যেখানে শিক্ষার্থী কেন্দ্রে থাকে, শিক্ষার্থীকে কেন্দ্র করে যেখানে শিক্ষা দেওয়া হয়, শিক্ষার্থী মেন, শিক্ষার্থী শেষ কথা, শিক্ষার্থীকে কেন্দ্রে রেখে যেটা ঘটা হয়, তাহলে শিক্ষার্থীদের চাহিদা, শিক্ষার্থীদের মন, শিক্ষার্থীদের ভালো লাগা সবকিছুর উপর আলোকপাত করে যে শিক্ষা হয়, তা শিক্ষা পদ্ধতি, তাকে বলা হয় লার্নার সেন্টার বা শিক্ষার্থী কেন্দ্রিক মেথড। ওকে, তো এখানে কোশ্চেনে বলেছে আমাকে যে শিক্ষার্থীদের নিজেদের পদক্ষেপ নিজেদের প্রচেষ্টা যেখানে জড়িত, এটা কোন মেথড, নিশ্চয়ই লার্নার সেন্টার মেথড একটা উদাহরণ। ওকে, তারপর কি বলছে 22 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ইন্টেলিজেন্স ইজ কারেক্ট, বুদ্ধিমত্তার সম্বন্ধে নিচের কোন স্টেটমেন্টটি সঠিক? Intelligence is the ability to think convergently. বুদ্ধিমত্তা কখনো অভিসারী চিন্তন হয় না। ইন্টেলিজেন্স কনভার্জেন্টলি মানে কি, বা কনভার্জেন্ট মানে এই যে স্টেট, স্টেট বলতে মানে যেখানে একমুখী জ্ঞান যাচ্ছে, মানে চিন্তন যেখানে একমুখী একদিকে যাচ্ছে, আর যেটা একমুখী চিন্তন সেটাকে আমরা বলি কনভার্জেন্ট। আর এখানে বলছে ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা হলো একটা একমুখী চিন্তনের ক্ষমতা। না, বুদ্ধিমত্তা একমুখী চিন্তনের ক্ষমতা নয়, বুদ্ধিমত্তা কখনো একক উপাদানে হয় না, সেটা একমুখী না, বুদ্ধিমত্তা অলওয়েজ সেভারাল ডাইমেনশন রয়েছে, মানে বহুমাত্রিক। বুদ্ধিমত্তা কি? বহুমাত্রিক। কেন? আমরা বিভিন্ন সমস্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা বুদ্ধিকে কি করি, ফিক্সড করি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়
বিভিন্ন সময় আমরা বিভিন্ন বুদ্ধি প্রয়োগ করি, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডাইভার্সন থিঙ্কিং। কেন? আমাদের বুদ্ধি কখনো সব জায়গায় একই রকম হয় না। আমরা এক জায়গায় ব্যর্থ হলে আরেক জায়গায় যে ব্যর্থ হবে এমনটা নয়। আমাদের বুদ্ধি এক এক জায়গায় এক এক রকম প্রয়োগ হয়। তাই বুদ্ধির বিভিন্ন ডাইমেনশন রয়েছে, বিভিন্ন মাত্রা রয়েছে, তাই কনভার্জেন্ট হতে পারে না। ইন্টেলিজেন্স ইজ রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স। না, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার ফলস্বরূপ যে এটা একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে না। বুদ্ধিমত্তা কখনো পার্মানেন্ট নয়, পরিবর্তন হয় বিহেভিয়ারের, যেটা অভিজ্ঞতার ফলাফল, এটা হতে পারে না। Intelligence is hereditary trait that involves mental activities such as memory and reasoning. Memory and reasoning. বুদ্ধিমত্তা হলো বংশগত একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের মানসিক যে ক্রিয়াকলাপ রয়েছে তার সাথে জড়িত। যেমন আমরা কোনো কিছু মনে রাখি, কোনো যৌক্তিকতা নিয়ে আসি, এগুলো হতে পারে। কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট কথা কি, ইন্টেলিজেন্স ইজ মাল্টি ডাইমেনশনাল। ইন্টেলিজেন্স হলো বহুমাত্রিক। সেভারাল অ্যাবিলিটিস, এখানে বিভিন্ন ক্ষমতা রয়েছে। নট এন্টায়ারলি মেজারেবল বাই ইন্টেলিজেন্স টেস্ট, যাকে পুরোপুরি ভাবে কোনো বুদ্ধিমত্তা পরীক্ষার দ্বারা মাপা যায় না। সো উত্তর হবে এটা। কেন আমাকে বলেছে ইন্টেলিজেন্স সম্বন্ধে কোনটা সঠিক কথা? ইন্টেলিজেন্স সম্বন্ধে সঠিক কথা হলো 4 নম্বর। কেন? বুদ্ধিমত্তা হলো একটা বহুমাত্রিক জিনিস। বুদ্ধিমত্তা কি? বহুমাত্রিক। এখানে বিভিন্ন অ্যাবিলিটিস রয়েছে। বুদ্ধিমত্তাতে একরকম অ্যাবিলিটিস নাই, বিভিন্ন ধরনের অ্যাবিলিটিস রয়েছে, মানে বিভিন্ন রকম ক্ষমতা রয়েছে। এরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আর এবং এই বুদ্ধিমত্তাকে, কোন বুদ্ধিমত্তাকে কি করা যায় না, সম্পূর্ণভাবে সঠিকভাবে পুরোপুরি কি করা যায় না, পরিমাপ করা যায় না। তাহলে সঠিক উত্তর হলো 4। সোশ্যালাইজিং এজেন্সি, আমাকে বলছে প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি। নিচের কোনটি প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সির মধ্যে পড়ছে? একটা কথা বলা আমাকে, তোমাদের আমি এর আগে বলেছিলাম যে প্রাইমারি সোশ্যালাইজিং এজেন্সি মানে প্রাথমিক মাধ্যম, সামাজিকীকরণ প্রাথমিক মাধ্যম। তো সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম কি বলেছিলাম? সামাজিকীকরণ প্রাথমিক মাধ্যম, সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম হলো পরিবার। তাহলে উত্তর হবে কি, ফ্যামিলি, পরিবার। আর পরিবার বাদ দিয়ে যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো কি, গৌণ মাধ্যম, যাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ডারি এজেন্সি। তাহলে সোশ্যালাইজিং এর প্রাইমারি এজেন্সি কি, ফ্যামিলি। ওকে, আর যদি বলতো সেকেন্ডারি এজেন্সি, তাহলে ফ্যামিলি বাদ দিয়ে। তারপর the measure of proposition of Jean Piaget theory is that জিন পিয়াজের যে থিওরি মানে কগনিটিভ থিওরি, তার মূল বক্তব্য কি? তার মূল বক্তব্য কি? চিলড্রেন্স থিঙ্কিং ইজ ইনফেরিয়র টু অ্যাডাল্টস। ছাত্র মানে শিশুদের চিন্তা প্রাপ্তবয়স্কদের থেকে নিকৃষ্ট? না, এমনটা বলা যাবে না। চিলড্রেন্স থিঙ্কিং ইজ সুপিরিয়র টু অ্যাডাল্টস। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের চিন্তন শ্রেষ্ঠ, এমনটা বলা যাবে না। চিলড্রেন্স থিঙ্কিং ইজ কোয়ান্টিটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস। পরিসংখ্যানগত দিক থেকে প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের থিঙ্কিং আলাদা? না, এখানে কোয়ান্টিটিভলি মানে সংখ্যাগত বা পরিমাণগত দিক থেকে প্রাপ্তবয়স্কদের থেকে কি থিঙ্কিং কিন্তু আলাদা নয়। জিন পিয়াজের মূল বক্তব্য হলো কি, চিলড্রেন্স থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস। গুণগত দিক থেকে আলাদা। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের চিন্তন কিন্তু গুণগত দিক থেকে আলাদা। কেন? আমরা জানি যে একটা 6 বছরের শিশু যা বুদ্ধিমত্তা রয়েছে, একটা 19 বছরের শিশুর বুদ্ধিমত্তা কিন্তু কি রয়েছে, ডিফারেন্ট রয়েছে। অবশ্যই ডিফারেন্ট রয়েছে। কেন? কারণ হলো এর চিন্তন ক্ষমতা আর এর চিন্তন ক্ষমতার মধ্যে তফাৎ রয়েছে। তার মানে এটা সংখ্যার উপর বেশ করে না, এটা গুণের উপর বেশ করে, গুণগত বিষয়। ওকে, তারপর আসি, জেন্ডার ইজ এ অর অ্যান। বলছে লিঙ্গ হলো কি, বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট, সাইকোলজিক্যাল এন্টিটি, সোশ্যাল কনস্ট্রাক্ট, ইকোনমিক কনসেপ্ট। মাথায় রাখবে, লিঙ্গ কোনো বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট না, এখানে কোনো জৈবিক নির্ধারক না, এখানে কোনো জৈবিক নির্ধারিত হয়নি।
এটা সাইকোলজিক বা মনস্তাত্ত্বিক কোনো সত্তাও নয়, এটা কি একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, এটা সামাজিক নির্মাণ। এই জেন্ডারটাকে সমাজে তৈরি করা হয়েছে, ও পুরুষ এ মহিলা বা স্ত্রী, এই জেন্ডারটা এটা সামাজিক নির্মাণ। ওকে, এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট হিসেবে আমরা কি করি, ক্লাসিফাই করি। এটা কোনো ইকোনমিক বা অর্থনৈতিক ধারণা নয়। তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য ব্রড ডোমেন অফ ডেভেলপমেন্ট। বিকাশের ব্রড ডোমেনের দিকে যাচ্ছে, কারেক্ট মানে কারেক্ট আইডেন্টি মানে কারেক্টলি আইডেন্টিফাই করতে বলছে, যেগুলো ব্রড ডোমেনের দিক থেকে যাচ্ছে। মানে বিষয়টা এমনটা যে আগে কার বিকাশ ঘটছে, আমি সহজ করে বলছি কথাগুলো, হ্যাঁ, মানে এক কথায় যে বিকাশ ঘটছে, এই বিকাশ গুলো কার পরে কার ঘটছে, বা ডোমেন গুলো কিভাবে একের পর এক ইয়ে হচ্ছে, ডেভেলপ হচ্ছে। তারপর আমরা জানি কি প্রথমে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তারপর সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট। সো দিস সিকোয়েন্স ইজ কারেক্ট। এই সিকোয়েন্সটা ঠিক আছে। কেন? আগে শারীরিক বিকাশ, তারপর প্রজ্ঞার বিকাশ বা জ্ঞানের বিকাশ, তারপর সামাজিক বিকাশ, তারপর প্রাক্ষবিক বিকাশ। এখানে 2 নম্বরে বলছে আগে ইমোশনাল না, আগে ইমোশনাল নয়, আগে ফিজিক্যাল তারপর পার্সোনালিটি না, এমনটাও নয়। তারপর সোশ্যাল, ফিজিক্যাল না, আগে সোশ্যাল নয়। তার মানে উত্তর হবে এক, আগে ফিজিক্যাল, কগনিটিভ, তারপর সোশ্যাল, তারপর ইমোশনাল। ওকে, তারপর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং চিলড্রেন এন্ড দেয়ার লার্নিং ইজ কারেক্ট। বলছে হুইচ অফ স্টেটমেন্টস রিগার্ডিং চিলড্রেন এন্ড দেয়ার লার্নিং, বলছে শিশুদের ক্ষেত্রে এবং শিশুদের শিখনের ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্ট গুলো সঠিক, ইজ কারেক্ট, সঠিক। All children are naturally motivated to learn and are capable of learning. সমস্ত শিশু ন্যাচারালি, স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে শিখনে উৎসাহিত এবং শিখনে সক্ষম। Children's motivation to learn and their capability to learn is predetermined by heredity. বংশগতির দ্বারা স্থির করা হয় শিশু, বংশগতি এগুলো স্থির করতে পারে না। চিলড্রেন শো, এবং আংশিক ভাবে করতে পারলো, পুরোপুরি না। হ্যাঁ, চিলড্রেন সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ডিটারমাইন্স এন্ড লিমিট দেয়ার মোটিভেশন এন্ড লার্নিং ক্যাপাবিলিটি। মানে শিশুর আর্থ সামাজিক অবস্থা কি করে, স্থির করে যে তার শিখনের উৎসাহ এবং ক্ষমতাকে, না, এটাও না। চিলড্রেন আর হ্যাভ টু বি রিওয়ার্ডেড এন্ড পানিশড টু মেক দেম মোটিভেটেড ফর লার্নিং। শিশুদেরকে কি করা হবে, পুরস্কার এবং শাস্তির মাধ্যমে তাদেরকে শিখনে মোটিভেট করা হবে। এটা কি শিশুদের ক্ষেত্রে সঠিক? না। মাথায় রাখবে, শিশুদের এবং শিশুদের শিখনের ক্ষেত্রে সঠিক কথা হলো 1 নম্বর কি, অল চিলড্রেন আর ন্যাচারালি মোটিভেটেড। প্রত্যেকটা শিশুর মধ্যে একটা প্রাকৃতিক কি রয়েছে, মোটিভেশন রয়েছে, ন্যাচারাল মোটিভেশন রয়েছে কোনো কিছু শেখার, এন্ড ক্যাপাবল অফ লার্নিং, এবং শিখনের সক্ষমতা রয়েছে প্রত্যেক শিশুর মধ্যে। প্রত্যেকটা শিশু সক্ষম, এটা ন্যাচারাল এবিলিটি। কেন? যদি তাই না হতো তাহলে শিশুরা কোন স্কুলে না গিয়েও আপনা আপনি অনেক কিছু শিখে নিতে পারে। কেন? 2 বছরের ছেলে অনেক কথা বলে ফেলে, কেন? কারণ তারা একটা ইনবর্ন, সহজাত, জন্মগতভাবে ক্ষমতা নিয়ে আসে। তারপর কি বলছে, ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন আর, প্রোগ্রেসিভ এডুকেশন কি বলেছিলাম, প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা। প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা কি বলেছিলাম, শিশুকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে তাদের নিজেদের উপর, যাতে তারা নিজেরাই কি করতে পারে, মনের মতো করে নিজেরাই যাতে তারা নিজের মতো করে শিক্ষা গ্রহণ করতে পারে। যেখানে শিশুদের কি হবে, চাহিদা, শিশুদের মন মেজাজ স্বাস্থ্য সবকিছুর উপর আলোকপাত করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে। এক কথায় শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হলো এটা প্রোগ্রেসিভ এডুকেশনের ইয়ে পার্ট। ওকে, তা প্রোগ্রেসিভ এডুকেশন এটা কি, মিনিয়েচার শিক্ষা ব্যবস্থায় শিশুদেরকে কি হিসাবে দেখা যায়, ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক না, প্যাসিভ ইমিটেটরস, নিষ্ক্রিয় অনুকরণকারী না, অ্যাক্টিভ এক্সপ্লোরার। প্রোগ্রেসিভ এডুকেশন মূল বক্তব্য হলো শিশুরা অলওয়েজ কি অ্যাক্টিভ এক্সপ্লোরার, এরা সক্রিয়ভাবে যে কোনো জিনিস অনুসন্ধান করতে পারে।
সক্রিয়ভাবে এরা যে কোনো জিনিস অনুসন্ধান করতে পারে। অতএব তাদেরকে কি করতে হবে, ছাড় দিতে হবে, তারা কি চায়, তাদের কোনটা ভালো লাগছে, তাদের ভালো লাগার উপর জোর দিতে হবে। তারপর ব্ল্যাঙ্ক স্লেট, ভুল কথা, এর প্রোগ্রেসিভ এডুকেশনে ব্ল্যাঙ্ক স্লেট বলেনি। তো উত্তর হবে অ্যাক্টিভ এক্সপ্লোরার, মানে সক্রিয় অনুসন্ধানকারী, সক্রিয় অনুসন্ধানকারী। মাউসে কি আর লেখা যায় বলতো? সক্রিয় অনুসন্ধানকারী। ওকে, তারপরে আসো 29 নম্বর। অ্যাকর্ডিং টু লেভ ভাইগোটস্কি, লেভ ভাইগোটস্কির মতে শিখন হলো কি? এ সোশ্যাল অ্যাক্টিভিটি, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, এ প্যাসিভ অ্যাক্টিভিটি, কন্ডিশন অ্যাক্টিভিটি। কি হবে বলো, কে পারবে বলো? মাথায় রাখবে যে এ যে রয়েছে তোমার লেভ ভাইগোটস্কির ক্ষেত্রে কি বলেছিলাম, লেভ ভাইগোটস্কি আছে মানেই শিখন কি একটা সোশ্যাল অ্যাক্টিভিটি। কেন? লেভ ভাইগোটস্কি সোশ্যাল অ্যাক্টিভিটির উপর জোর দিয়েছেন, সমাজ সমাজ সংস্কৃতির উপরে তিনি কথা বলেছেন। ওকে, তাহলে লেভ ভাইগোটস্কির মতে শিখন একটা সামাজিক কাজ, সামাজিক কর্মকাণ্ড। মাথায় থাকবে। তারপর কি বলছে, which of the following characterizes a child in pre-operation stage? বলছে নিচের কোন বৈশিষ্ট্যটা বা কোন ক্যারেক্টার, কোনটি কি করছে, প্রি অপারেশন স্টেজকে ক্যারেক্টারাইজ করছে? প্রি অপারেশন স্টেজের অন্তর্গত কোনটা? সার্কুলার রিঅ্যাকশন, গোল ডিরেক্টেড বিহেভিয়ার, ডেফার্ড ইমিটেশন, ইররিভার্সিবিলিটি অফ থট। উত্তর হবে কি ইররিভার্সিবিলিটি অফ থট। কেন? এই প্রি অপারেশন স্টেজে শিশুদের মধ্যে কি হয় না, ইররিভার্সিবিলিটি, চিন্তনের ইররিভার্সিবিলিটি বা অপরিবর্তনীয়তা থাকে। অপরিবর্তন, যারা রিভার্সে কোনো কিছু ভাবতে পারে না, মানে 1 থেকে 10 পর্যন্ত কিছু গোনাগুনি করলো, কিন্তু 10 থেকে যে একের দিকে আসবে এটা গুনতে পারে না। ওকে, সো উত্তর হবে কি, উত্তর কি হবে ইররিভার্সিবিলিটি অফ থট, 4 নম্বর উত্তর। ওকে।